আজিজুল বারী হেলাল, আমি আপনার কাছে জানতে চাই যে আপনারা তো বলছেন যে এই বৈঠকের মধ্যে দিয়ে অনিশ্চয়তা কেটে গেছে, কিন্তু পাশাপাশি আবার অন্যরকম মন্তব্য আমরা শুনছি, যেমন জামাত থেকে এই বৈঠকে দুজন একসাথে বসে যে বার্তাটি দেয়া হয়েছে এটাকে ভালোভাবে তারা দেখেননি। আমি যদি এবং এনসিপি থেকেও এরকম একটি দুইজন মানে দ্বিপাক্ষিক বৈঠকের সাধারণত আমরা যেমনটি দেখে থাকি যে দ্বিপাক্ষিক বৈঠক হলে একটি প্রেস কনফারেন্স করা হয়, সেক্ষেত্রে একটি দলের সাথে বৈঠকে এরকম যৌথ বিবৃতিকে তারা ভালোভাবে দেখেনি, এরকমই আমি শুনেছি। এ বিষয়ে আপনার মন্তব্য শুনবো। এবং এনসিপি থেকেও এই কথাটি বলা হয়েছে যে এই বৈঠককে তারা একদিক দিয়ে ভালোভাবে দেখছে, কিন্তু হতাশাজনক মনে করছে এবং নির্বাচন প্রশ্নে সরকার কেবল একটি রাজনৈতিক দলের অবস্থানকে দাবি দিচ্ছে, এরকম কথাও বলেছে। এবং জামাত থেকে রীতিমতো নিরপেক্ষতা নিয়ে প্রশ্ন তুলেছে। আপনি কিভাবে দেখছেন? দেখেন, বাংলাদেশে পলিটিক্যাল যে একটা আনসার্টেনিটি বা টার্মোয়েল সিচুয়েশন তৈরি হয়েছিল, সেখান থেকে যে ব্রেক থ্রুটা আসলো, আপনারা বলছেন যে ঐতিহাসিক বৈঠক, আমিও বলছি ঐতিহাসিক এবং রিমার্কেবল একটা বৈঠক, এটা এবং এটা প্রয়োজন ছিল এই বৈঠকটার। এবং এই জন্য ডক্টর ইউনূস সরকারকে ধন্যবাদ দিতে হয় যে তিনি শেষ পর্যন্ত বুঝছেন যে বাংলাদেশের গণতন্ত্রকে পুনঃপ্রতিষ্ঠা করবার জন্য বৈঠকের প্রয়োজন বা মিটিংয়ের প্রয়োজন। এখন কেন বিএনপির সাথে, এইটা হলো মেন কোশ্চেন আপনার, যে কেন বিএনপির সাথে? বাংলাদেশের এ পর্যন্ত বিএনপি মনে করেন 4 বার ক্ষমতায় এসেছে স্বাধীনতার পরে, এবং লার্জেস্ট পলিটিক্যাল পার্টি এখন পর্যন্ত, এবং সবচেয়ে জনপ্রিয় রাজনৈতিক দল। এবং আপনার যে 17 বছর যে ফ্যাসিবাদ বিরোধী আন্দোলনে তারেক রহমানের নেতৃত্বে এই আন্দোলনটা আপনার দানা বেঁধে উঠছে, এবং এই শেখ হাসিনা সরকারকে আপনার ক্রমান্বয়ে স্বৈরাচার থেকে ফ্যাসিবাদ শেষ পর্যন্ত মাফিয়াতে পরিণত করেছে তারেক রহমানের রাজনৈতিক সিদ্ধান্ত এবং সমস্ত মানুষকে মোটিভেট করার ফলে। আপনি দেখেছেন যে 17 বছর আন্দোলন চলাকালে যখন ক্র্যাকডাউন হতো বিএনপির প্রত্যেকটা প্রোগ্রামে, তখন মানুষ তারপরেও কেউ নদী সাঁতরে সাইকেলে চড়ে কলার ভেলায় ভেসে এসে প্রোগ্রামে যোগ দিত। আবার ক্র্যাকডাউন হতো, আবার তারেক রহমানের ডাকে সবাই আসতো। অর্থাৎ উনি সমগ্র জনতাকে মোটিভেট করে শেখ হাসিনাকে ক্রমান্বয়ে স্বৈরাচার থেকে মাফিয়া ফ্যাসিবাদে পরিণত করছে। এই যে 17 বছরের ভূমিকা, এবং সবচেয়ে উল্লেখযোগ্য দিক হলো 24-এর গণ অভ্যুত্থানের যে টার্নিং পয়েন্ট, 24-এর 3রা জুলাই বা 3রা আগস্ট খুব সম্ভব, যখন আমাদের 4 জন ছাত্রনেতা পোস্টার বয় যারা এই আন্দোলনের, তাদেরকে 4 জন কি 5 জনকে গ্রেফতার করা হয় ডিবি অফিসে, তখন কিন্তু আন্দোলন বন্ধ করে দেওয়ার জন্য অনেক রকম কথা হয়েছিল, তাই না? যে আন্দোলন বন্ধ হয়ে গেল। আবার তারেক রহমান সেখান থেকে এই বৈষম্য বিরোধী ছাত্রদের সাথে, জাতীয়তাবাদী ছাত্রদলের সাথে, অন্যান্য ছাত্র সংগঠনের কথা বলে আবার আন্দোলনটা তিনি চালিয়ে গেলেন। অর্থাৎ এই 17 বছর এবং 24-এর গণ অভ্যুত্থানে তিনি একটা প্রধান নিয়ামক শক্তি, এবং বাংলাদেশের সবচেয়ে জনপ্রিয় দলের তিনি প্রতিনিধিত্ব করেন। সুতরাং বৈঠকটা তো তার সাথেই হতে হবে, কারণ এই দেশের গণতন্ত্র তার সাথে। এখন আপনি বলছেন যে বৈঠকটা সেদিনকার যে বৈঠকটা হলো, আপনি ওইটাকে যদি বলেন যে বিএনপি ভার্সেস অন্তর্বর্তীকালীন সরকারের বৈঠক, তাহলে কিন্তু আপনি তাকে খুব ছোট করে দেখছেন বৈঠকটা হয়েছে বাংলাদেশের জনগণের পক্ষে তারেক রহমান বসছেন, এবং সরকার থেকে বর্তমান ইন্টারিম সরকারের প্রধান ডক্টর ইউনূস সরকার বসছে। ওখানে তারেক রহমান শুধু বিএনপিকে রিপ্রেজেন্ট করেনি, গোটা রাজনৈতিক দল এবং আমাদের জনগণকে, গোটা সামগ্রিক জনতাকে তিনি রিপ্রেজেন্ট করছে। এখন যারা বলছেন যে দুই পক্ষের এইটা ভালো হয়নি, আমি তাদের উদ্দেশ্যে কিছু কথা বলতে যাই। দেখেন, এই যে একটা কথা আছে যে ইংল্যান্ডে যে আবহাওয়ার কখন যে পরিবর্তন হবে, আবহাওয়ার মানে ফোরকাস্টিং কেউ করতে হয় না, এই রোদ এই বৃষ্টি, তাই না? আরও অনেক মজার মজার কথা আছে এইসব নিয়ে। আমাদের এই জামাত ইসলামী বাংলাদেশ দলটির কিন্তু এই অবস্থা, তাদের মতের সবসময় পরিবর্তন হয়। কখনো বলে জানুয়ারিতে নির্বাচন, কখনো বলে এপ্রিলে নির্বাচন, কখনো বলে সংস্কার ছাড়া নির্বাচন, কখনো বলে সংস্কার আগে নির্বাচন, কখনো বলে আওয়ামী লীগের সাথে সম্পর্ক করতে হবে, কখনো বলে ভারতের সাথে সম্পর্ক করতে হবে, কখন যে কী বলে। এবং
ঐতিহাসিকভাবে অনেক ভুলও তাদের হয়েছে। এই শেখ হাসিনাকে 86-এ এরশাদকে, স্বৈরাচারকে লঙ্গার টাইমে থাকার জন্য শেখ হাসিনা যখন নির্বাচনে গেল 86, তো জামাতও গেল, তাই না? আমরা বলেছিলাম যে এটা রাজনৈতিকভাবে ভুল হচ্ছে আপনাদের, আর 71-এর ভুল তো আমরা সবাই জানি। তারপরেও তারপর জামাত কিন্তু আপনার গণসংগঠন হিসেবে এখনো পরিচিতি পায়নি। তারা একটা ক্যাডার ভিত্তিক রাজনৈতিক দল, কিছু নিয়ে সার্টেন রুলস অ্যান্ড রেগুলেশনসের মধ্যে রাজনৈতিক দলটি করে। এবং আমরা যখন 17 বছর আন্দোলনটা করলাম, আমাদের সাথে যুগপথে তারাও আন্দোলন করছে, তাই না? আন্দোলন করছে না, দেশ পরিচালনা করছেন একসাথে আপনারা। এখন আপনারা বলছেন ক্যাডার ভিত্তিক রাজনৈতিক দল, না না, তখন তো এটা দেশ পরিচালনা করছেন একসাথে। বৈশিষ্ট্য। আমরা যেমন গণসংগঠন, জামাত, তারপরে আপনার সিপিবি, এগুলো সব হলো আপনার ক্যাডার ভিত্তিক। ওরা কিছু সার্টেন রুলস রেগুলেশনস অ্যান্ড সাম সার্টেন ইডিওলজি এরকম কিছু মেনে চলে। আমাদের একটা ইডিওলজি আছে, আরও অনেক কিছু আছে। একটা হলো ক্যাডার ভিত্তিক, একটা হলো গণসংগঠন। আমরা হলো গণসংগঠন।